টপিক ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে হিট বা তাপ। গত ক্লাসে আমি এর প্রথম অংশ ডিসকাস করেছিলাম। যারা প্রথম ক্লাসটা করনি তাদেরকে বলবো একটু পেজ গ্যাপ দিয়ে সেকেন্ড ক্লাসটা শুরু করতে। এই সেকেন্ড ক্লাসে আমাদের প্রথম আলোচ্য টপিক হবে থার্মোমিটার। একদম সহজ টপিক। কারণ সহজ টপিক কেন বলছি, এই টপিকটা বা এই তথ্য সম্পর্কিত ব্যাপারে আমাদের মোটামুটি নলেজ রয়েছে। তাহলে থার্মোমিটার কাকে বলে এক করে যদি জিজ্ঞেস করা হয়, যে যে যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলা হয়। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। কিন্তু যেটা থার্মোমিটারের ক্ষেত্রে জানার দরকার, যে থার্মোমিটারে একটা এমন পদার্থ ইউজ করা হয় যেটা তাদের উষ্ণতার সঙ্গে সঙ্গে পদার্থের যে আয়তন বৃদ্ধি পায় এই ধর্মকে কাজে লাগিয়ে উষ্ণতা পরিমাপ করা হয়। ওই যে পদার্থগুলো ব্যবহার করা হচ্ছে তাদের বলা হয় উষ্ণতা মাপক পদার্থ। মনে থাকবে, তাদের বলা হয় উষ্ণতা মাপক পদার্থ। তাহলে কথাটা ক্লিয়ার হলো। থার্মোমিটার তো আমরা কি সেটা তো জানি, কিন্তু প্রতিটা থার্মোমিটারের একটা বিশেষত রয়েছে, যে কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থ ইউজ করে সেই থার্মোমিটারের যে আমাদের কার্যাবলী সেটা পরিচালনা করা হয়। এই উষ্ণতা মাপক পদার্থের উপর ভিত্তি করে থার্মোমিটারকে মোটামুটি চারটে ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি পদার্থ ইউজ করা হয় তার সেটা ভাগ করলেই মোটামুটি আমরা করতে পারবো কি কি করা যায়। প্রথমেই হচ্ছে, নোট ডাউন করে নাও, পারদ থার্মোমিটার। প্রত্যেকে প্রথমে নোট ডাউন করো, পারদ থার্মোমিটার। অর্থাৎ যেখানে উষ্ণতা পরিমাপ পদার্থ হিসাবে পারদ ইউজ করা হচ্ছে, আর এটাই হচ্ছে সব থেকে বহুল ব্যবহৃত থার্মোমিটার। ঠিক আছে, অর্থাৎ ডাক্তারি থার্মোমিটারে কিন্তু পারদ ইউজ করা হয়, অসুবিধা নেই। পারদ থার্মোমিটার ব্যতীত আর কি কি উষ্ণতা পরিমাপ পদার্থ ইউজ করা হচ্ছে বা কি কি জানার প্রয়োজন, নোট ডাউন করে নাও। অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল থার্মোমিটার, যেখানে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে অ্যালকোহল ইউজ করা হয়, অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহলের সঙ্গে কি ইউজ করা হয়, অ্যালকোহলের সঙ্গে থার্ড লিখে রাখো, গ্যাস থার্মোমিটার। ওকে, গ্যাস থার্মোমিটার। তারপর নোট ডাউন করবে যে প্লাটিনাম রোধ থার্মোমিটার। প্লাটিনাম রোধ থার্মোমিটার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই টপিকগুলো আমাদের জন্য মনে রাখার ব্যাপার, কেন কোশ্চেন এখান থেকে মাঝে মাঝে আসতে লক্ষ্য করা যায়। তাহলে এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারে কিভাবে রেডি করা হয়, থার্মোমিটার রেডি করার উপায় কি। থার্মোমিটার রেডি করার উপায় হচ্ছে, কোনো পদার্থের বা যার আমরা মানে একটা আইডিয়াল বস্তুর নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে স্থির করে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা থার্মোমিটার করা হয়। আমাদের নর্মাল আইডিয়াল তরল কোনটা, জল। তাহলে জলের নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ যেখানে জল জমে বরফ হয়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেখানে জল ফুটে বাষ্প হয়, এর উপর ভিত্তি করে আমাদের কি করা হয়, কোনো উষ্ণতা পরিমাপক স্কেল নির্ণয় করা হয়। তো আমাদের এটা আমি এই টপিকে বা এই ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা প্রত্যেকেই জানি সেলসিয়াস স্কেলে কত হয়, 0 সেন্টিগ্রেড হয়, ফারেনহাইট স্কেলে 32 হয়, আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 হয়, ফারেনহাইটে 212 হয়। তাই এগুলো লিখিয়ে আর আমরা টপিক টাইম নষ্ট করতে চাইছি না। তো থার্মোমিটারের ক্ষেত্রে চারটে ভাগ বললাম, চারটে ভাগের মধ্যে হাইলাইট করে দিচ্ছি যে পারদ থার্মোমিটার সব থেকে বেশি ইউজ করা হয়, অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা জানার প্রয়োজন, নেক্সট আমাদের যে আলোচ্য টপিক আজকে, সেটা ইম্পর্টেন্ট টপিক, নোট ডাউন করে নাও, যে যে তুল্যতা সূত্র। তুল্যতা সূত্র নেক্সট টপিক আজকের, তুল্যতা সূত্র। আজকে এটা এই চ্যাপ্টারটা শেষ করতেই হবে, হিটটা দেখে নাও পারা যায় কিনা। তুল্যতা সূত্র, দেখো তুল্যতা সূত্র কার সঙ্গে কার, কেউ বলতে পারবে? আমরা এই সম্পর্কটা কার সঙ্গে কার দেখবো, তুল্যতা সূত্রটা কার সঙ্গে কার দেখবো, এটা প্যাকেটে লিখে রাখো, কার্য ও তাপের তুল্যতা সূত্র। তাহলে এর একটা নিশ্চয়ই বিবৃতি আছে, এই বিবৃতিটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিবৃতিটা দিয়ে কোশ্চেন আসে। তাহলে কি বিবৃতি, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয়। নোট ডাউন করো, খুব ভালো একটা বিবৃতি, এটা দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। কার্যকে সম্পূর্ণভাবে, নোট ডাউন করবে আমার সঙ্গে, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে, তাপে রূপান্তরিত করা হলে, রূপান্তরিত করা হলে কৃতকার্য বা কার্য ও রূপান্তরিত তাপ
পরস্পরের সমানুপাতি হয়। নোট ডাউন করো। কৃতকার্য, কৃতকার্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডাব্লু দ্বারা প্রকাশ করব। ও রূপান্তরিত তাপ, রূপান্তরিত তাপ, তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা প্রকাশ করি। পরস্পর পরস্পরের সমানুপাতি হয়। নোট ডাউন করো, পরস্পর সমানুপাতি হয়। তাহলে কোনো সমানুপাতি একটা বিবৃতি থাকলে সেই সমানুপাতিক বিবৃতিটাকে যদি একটা আমরা ইকুয়েশনে পরিণত করি, তাহলে কিভাবে করা উচিত? লিখতে পারি যে ডাব্লু প্রপোর্শনাল টু এইচ, প্রপোর্শনাল চিহ্ন থেকে সমান চিহ্ন বা সমীকরণে প্রকাশ করতে হলে কি করা হয়? ডাব্লু ইজিক্যাল টু জে ইন্টু এইচ, একটা ধ্রুবক গুণ করা হয়। এখানে যে ধ্রুবকটা গুণ করলাম, এই জেটাকে কি বলা হয়? কেউ বলতে পারবে? প্রিয়াঙ্কা বলা যাবে? রূপঙ্কর বলা যাবে? লিখে নাও, বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। করবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। লেখা হয়েছে প্রত্যেকের? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কোনো অসুবিধা হলে আমাকে বলো, কোনো ডাউট হলে আমাকে বলো। বা এটাকেই আরেকটা টার্ম ইউজ করা হয়, জুল তুল্যাঙ্ক। জুল তুল্যাঙ্ক। ওকে, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, জুল তুল্যাঙ্ক। এরপরে ভালো করে শুনে রাখো, এর কিন্তু মান একক আমাদের জানার প্রয়োজন। তাহলে একটা জিনিস আমি পরের পেয়ে যাচ্ছি, তাহলে লিখতে পারি যে ডাব্লু ইজিক্যাল টু জে গুণিত এইচ। তাহলে এখান থেকে জে ইজিক্যাল টু কি পাবো গো? নিজেরাই বলো, কি হবে? ডাব্লু বাই এইচ পাবো। তাহলে এই ডাব্লু বাই এইচ যেই পেয়ে গেলাম, এখান থেকে আমরা খুব ভালোভাবে একক বের করতে পারবো জুল তুল্যাঙ্কের, যেটা প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচুর কোশ্চেন আসে। কার একক? জুল তুল্যাঙ্কের একক। বলো এসআই পদ্ধতিতে একক কি হবে, সিজিএস একক কি হবে? পারবে, পারতেই হবে। বলো এসআই একক কি হবে? এসআই একক বলো, এসআই একক কি হবে? খুব ইম্পর্টেন্ট, ভুলে যাওয়া উচিত, মানে মানে ভুল ভুল বলা উচিত। কেন পরে আসছি, আগে সিজিএসটা বলে নিই। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্ক। আর্ক। আর হচ্ছে এর একক কি? তাপের একক কি? ক্যালোরি। পারফেক্ট, ক্যালোরি। কেন কোশ্চেনটা বারবার কঠিন বলছি বা ইম্পর্টেন্ট বলছি দেখে নাও। এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক কি গো? বলো বলো। জুল। তাপের একক কি? তাপের একক জুল। তাহলে জুল বাই জুল হলে কোন একক হয়? কোন একক হয়? তাহলে লিখে নাও এককহীন। কথাটা বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট, ব্র্যাকেটে লিখে রাখো জুল বাই জুল। মনে থাকবে? জুল বাই জুল। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কারণ এসআই পদ্ধতিতে কার্য ও তাপ উভয়ই জুল একক দ্বারা প্রকাশিত। তাই এসআই পদ্ধতিতে জুল একটি এককহীন বিশুদ্ধ সংখ্যা হয়। এর মান কত হয়? 1 হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে শোনো। এই যে সূত্রটা আগের পেয়ে যাচ্ছে, এই যে সূত্রটা লিখলাম, তো এই সূত্রটা বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের নাম অনুসারে জুলের সূত্রও বলা হয়। ঠিক আছে, এটাকে জুলের সূত্রও বলা হয়। লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করবে ইয়েস অর নো। হ্যাঁ কি না? দেখো, যেটুকু বলার ব্যাপার বললাম। এরপরে ভালো করে শোনো, এর একটা মান আছে সিজিএস। সিজিএস এর একটা মান আছে, জে এর মানটা। তাহলে সিজিএস পদ্ধতিতে জে এর মান কত? নোট ডাউন করো, 4.2 ইন্টু 10⁻² আর্গ পার ক্যালোরি। মনে থাকে যেন এই মানটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন হয়। হয়েছে? রেসপন্স করো। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। চল, নেক্সট আমরা যেটা আলোচনা করব, সহজ টপিক, যে অবস্থান্তর। একটা হেডিং করে নাও, অবস্থান্তর। অবস্থান্তর কথাটা একটু কঠিন বেঙ্গলি মনে হতে পারে, অর্থাৎ একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তর, অর্থাৎ তাপ প্রয়োগের দ্বারা বা তাপ অপসারণের দ্বারা পদার্থের একটি ভৌত অবস্থা থেকে অন্য ভৌত অবস্থায় পরিবর্তন করার প্রক্রিয়াকেই বলা হয় অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন। অসুবিধা নেই। তাহলে এই কিভাবে কি হতে পারে? তাহলে এই অবস্থান্তরের বেশ কিছু প্রক্রিয়া আছে, মেনলি 6টা প্রক্রিয়া। 6টা প্রক্রিয়া কিন্তু আমাদের একটু পরপর নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। তাহলে 6টা প্রক্রিয়া খুব ভালো করে নোট ডাউন করে, 1 2 3 4 5 6। এই 6টা প্রক্রিয়া কি কি বা কিভাবে নাম? প্রথমে নোট ডাউন করো গলন।
বলতে বলতে পারবে, বলা উচিত। কিন্তু গলন বলতে কি বুঝি আমরা? যেখানে কি হয়, তাপ প্রয়োগ করলে বলো কি হতে পারে, কোনো কঠিন থেকে তরল। তাহলে এখানে লিখতে পারি সকালে করিনি। সলিড থেকে লিকুইড, হ্যাঁ কি না? গড়ের উপর প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্নের তাৎপর্য কি, যে তাপ দেওয়া হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, তাপ গ্রহণ করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। গড়ের পর নোট ডাউন করো, বাষ্পীভবন। বাষ্পীভবন, এই বাষ্পীভবন প্রক্রিয়াটার গুরুত্ব কি? বাষ্পীভবন কাকে বলে? যে যেখানে তরল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে কি হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি আমরা, তাপ দেওয়ার ব্যাপার আসছে, প্লাস চিহ্ন লিখলাম। বাষ্পীভবনের পরে কি, বাষ্পীভবনের পর নোট ডাউন করো ঘনীভবন। ওকে, বাষ্পীভবনের পর নোট ডাউন করো ঘনীভবন। ঘনীভবন মানে কি, যেখানে তাপ অপসারণের ফলে কি হচ্ছে, বাষ্প তরলে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যেখানে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে। ওপরে মাইনাস সাইন লিখতে পারি, মাইনাস সাইনের তাৎপর্য কি? মাইনাস সাইনের তাৎপর্য হচ্ছে তাপকে আমরা টেনে নিচ্ছি বা তাপ অপসারণ করছি, হ্যাঁ কি না? নেক্সট হচ্ছে হিমায়ন। তোমরা নিজেরাই বলো, হিমায়ন পদ্ধতি কাকে বলে? যেখানে তাপ দেব না তাপ নেব। হিমায়ন হলো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়, তাহলে লিকুইড থেকে সলিডে কনভার্ট হচ্ছে। এখানেও তাপ কি করা হয়, নিয়ে নেওয়া হয়, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন মনে থাকে জানো, ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন জানা উচিত তোমাদের, যে তাপ প্রয়োগের ফলে যে কোনো উষ্ণতায় কোনো কঠিন সরাসরি যদি বাষ্পে রূপান্তরিত হয়, তাহলে কঠিন রূপান্তরিত হবে কোথায়? ডাইরেক্ট বাষ্পে, কোনো লিকুইড ফেজ নয়। অবশ্যই তাপ প্রয়োগ করা প্রয়োজন। তাহলে এখানে কি, একে ঊর্ধ্বপাতন বলা হয়। এরপরে ঊর্ধ্বপাতনের জন্য কোন কোন পদার্থের এক্সাম্পল ইম্পর্টেন্ট? সব ক্ষেত্রে কি হয় না, আমি কি লোহার ঊর্ধ্বপাতন পসিবল? পিচ না আয়রন। তামার? হয় না। কর্পূরের ক্ষেত্রে হয়, কর্পূরের ক্ষেত্রে হয়, ন্যাপথলিনের ক্ষেত্রে হয়, হ্যাঁ কি না? কর্পূর, ন্যাপথলিন, তারপরে হচ্ছে নিশাদল। এই সমস্ত এগুলো খুব রেখে দিলেই অটোমেটিক কি হয়, ঊর্ধ্বপাতিত হয়ে কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। লাস্টে নোট ডাউন করো, লাস্ট যে পদ্ধতির নাম অবপাতন। অবপাতন, অবপাতন কি? যাকে ইংলিশে বলে ডিপোজিশন। অবপাতন কি? যে বিশেষ প্রক্রিয়ায় বাষ্প তাপ বর্জন করে সরাসরি কঠিনে পরিণত হয়। ইম্পর্টেন্ট, তাপ বর্জন, তাই মাইনাস লিখলাম। কিসে? বাষ্প অর্থাৎ গ্যাস থেকে পরিণত হচ্ছে কিসে? সলিডে। এরও এক্সাম্পল মনে রাখা প্রয়োজন। সব ক্ষেত্রে কি হয়? একদমই না, সব ক্ষেত্রে হয় না। কার ক্ষেত্রে হয়? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হয়। কার্বন ডাই অক্সাইড যখন তাপ প্রয়োগ করে তখন কি উৎপন্ন হয়? লিখে নাও, তাপ কার্বন ডাই অক্সাইড থেকে শুষ্ক বরফ। এই শুষ্ক বরফে পরিণত হওয়ার প্রক্রিয়াটা কি? অবপাতন বা ডিপোজিশন বলা হয়। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলে যে স্যার বুঝতে পারলাম না বা কিছু। গলন কাকে বলে ক্লিয়ার? বাষ্পীভবন, ঘনীভবন, হিমায়ন, ঊর্ধ্বপাতন, অবপাতন। কোশ্চেন বেশিরভাগ আসতে লক্ষ্য করা যায় তিনটে দিয়ে, হাইলাইট করছি তিনটে। ঘনীভবন দিয়ে প্রশ্ন আসে, ঊর্ধ্বপাতন দিয়ে প্রশ্ন আসে, অবপাতন দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে? ঘনীভবন, হিমায়ন, বাষ্পীভবন এগুলো তো ইজি জিনিস, এগুলো দিয়ে বেশি আসতে লক্ষ্য করা যায় না। ঘনীভবন দিয়ে কোশ্চেন দেয়, ঘনীভবন কাকে বলে। ঊর্ধ্বপাতন ও অবপাতন দিয়ে প্রচুর প্রশ্ন আসে। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, রেসপন্স করো। কর্পূর আর ন্যাপথলিনের পরে কি লিখেছেন স্যার? নিশাদল, নিশাদল, নিশাদল। আয়োডিন হতে পারে, আয়োডিনও হয়, আয়োডিনও ডিরেক্ট আয়োডিন লিখে রাখতে পারো, I2 আচ্ছা, লিখে রাখো। আয়োডিন। আয়োডিনও কিন্তু হয়, আয়োডিনও ডিরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, হ্যাঁ কি না? ডাইরেক্ট সাবলিমেট হয়ে যায় বা সাবলিমেশন পদ্ধতি অবলম্বন করে সলিড থেকে গ্যাসে পরিণত হয়। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা যাচ্ছে? লেখা হয়েছে? লেখা হলে বলবে আমাকে। হ্যাঁ স্যার। চলো, নেক্সট আমরা হেডিং করবো যে টপিক নিয়ে। একটু তাড়াতাড়ি বলছি কারণ টপিকটা অনেকগুলো বাকি আছে। তো আজকে তৃতীয় ক্লাসে নিয়ে যাব না এই অংশটা, আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব, যদি হয় ভালো, না হলে তখন থার্ড ক্লাসের দিকে যেতে হবে। লিন তাপ, লিন তাপকে ইংলিশে কি বলা হয়? লিন তাপকে ইংলিশে বলা ল্যাটেন্ট হিট। লিন তাপ বলতে কি বুঝি? খুব ভালো একটা টপিক লিন তাপ, লিন তাপ দিয়ে কোশ্চেন আছে।
এখন কোশ্চেনের টাইপ একটা চেঞ্জ হয়ে গেছে, বারবার বলছি, ওই কারণেই যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন কঠিন মনে হয়। কঠিন কেন মনে হয়? যে এখন বিবৃতিমূলক কোশ্চেন দেয়, খুব বিবৃতি, বিবৃতি ইন দ্যাট সেন্স যে লিনতাপ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন। তাহলে এই লিনতাপের সংজ্ঞা বলতে আমরা কি বুঝবো, তা নোট ডাউন করে নিতে পারো, ভালো করে বলছি শুনে নাও। যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে, ভালো করে শুনবে কথাটা, উষ্ণতা অপরিবর্তিত রেখে যদি পদার্থটির অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় লিনতাপ। কথাটা বোঝা গেল? ভালো করে নোট ডাউন করো। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে, কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে, ওকে, উষ্ণতা কিন্তু পরিবর্তন করব না, উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র, এই খুব ইম্পর্টেন্ট কিন্তু, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, ওকে, বর্জন করে, তাকে ওই অবস্থান্তর প্রক্রিয়ার বলা হয় লিনতাপ। দেখো লিনতাপ কাকে বলে যদি বলা হয় না, শুধু তো লিনতাপ এমনি কোনো লিনতাপ হয় না। লিনতাপটা হয় নয় গলনের লিনতাপ, নয় বাষ্পীভবনের লিনতাপ, নয় ঘনীভবনের লিনতাপ, এইরকম। অর্থাৎ অবস্থার পরিবর্তন করছি মানেই অবস্থান্তর হচ্ছে। তাহলে প্রতিটা অবস্থান্তরের তো একটা নাম রয়েছে। তাহলে ব্যাপারটা কি, ভালো করে বোঝো। 0°C, এইটা কি? এটা তাপ না উষ্ণতা? কে বলবে? এটা তাপ না উষ্ণতা? এতক্ষণ পড়লাম, বলা উচিত তাড়াতাড়ি। উষ্ণতা। উষ্ণতা, অবশ্যই উষ্ণ। তাপ কেন হতে যাবে? উষ্ণতা। তাহলে এই 0°C জল হতে পারে, আবার এই 0°C বরফ হতে পারে। এর মধ্যে কোনটা সঠিক? 0°C জল হয় না, 0°C বরফ হয়? কোনটা হয়? বরফ হয়। জল হয় না? দুটোই তো, দুটোই সঠিক। দুটোই হ্যাঁ, হয়। জলও ওর হয়। ওর মাঝে একটা সাম্যাবস্থা থাকে, হ্যাঁ কি না? তাহলে এই 0°C উষ্ণতাটা এমন একটা উষ্ণতা যেখানে তরল হিসাবে লিকুইড, সলিড হিসাবে বরফ দুটোরই রয়েছে। তাহলে আমি এই 0°C উষ্ণতাটাকে পরিবর্তন করব না। ভালো করে কথাটা শুনবে। তাহলে উষ্ণতার অপরিবর্তিত রাখছি। উষ্ণতার অপরিবর্তিত রেখে এই জলটাকে বরফে পরিণত করতে একটা তো তাপ নিতে হবে, আবার বরফটাকে জলে পরিণত করতে তাপ দিতে হবে। তাহলে একটায় তাপ অপসারণ, একটায় তাপ গ্রহণ, হ্যাঁ কি না? তাহলে এইটুকু যে তাপের গ্রহণ আর বর্জনটা প্রয়োজন তাকেই কি বলতে পারি? তাকেই বলা হয় লিনতাপ। তাহলে যদি জল থেকে বরফ হই, এই প্রক্রিয়ার নাম কি? জল থেকে বরফ কি প্রক্রিয়া? হিমায়ন। তাহলে বলতে পারি যে হিমায়নের লিনতাপ। আবার বরফ থেকে জল, এর পদ্ধতির নাম কি? গলন। তখন যে তাপটা প্রয়োজন তার নাম কি হবে? গলনের লিনতাপ। বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ কিনা রেসপন্স করবে। বোঝানো গেছে না বুঝতে পারোনি এখনো? ঠিক করে বলো, বোঝা গেছে? দেখো আমরা যেখানে দাগটা টেনেছি নীল কালারের, ওটা কি? ওটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতাকে আমরা পরিবর্তন করব না, অর্থাৎ উষ্ণতাটা 0°C ফিক্স থাকবে। শুধুমাত্র জল থেকে বরফ, বরফ থেকে জল, এদের মধ্যে চেঞ্জ করতে কি চেঞ্জ হবে? অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন জন্য রেসপন্সিবল কে? তাপ। তাপ গ্রহণ করলে কি হয়ে যাবে? তাপ যদি গ্রহণ করে নেয় তাহলে বরফটা গলে জল হয়ে যাবে, আবার তাপ যদি বর্জন করে নেয় তাহলে জলটা জমে বরফ হয়ে যাবে। তাহলে এই যে তাপের গ্রহণ বর্জন প্রক্রিয়াটাকে কি বলা হয়? যে পরিমাণ তাপের লাগে এটাকেই বলা হয় তার লিনতাপ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? তাহলে এবার মনে রাখা প্রয়োজন, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এর একক কি হবে? একক কি কে বলতে পারে?
একক কি হবে? জুল পার কেজি। ভেরি গুড, সুন্দর। এসআই একক হবে, নোট ডাউন করে নাও, জুল পার কেজি। একক ভর বলেছি। আর সিজিএস একক কি বলা উচিত? ক্যালোরি পার গ্রাম। আর গ্রাম। ক্যালোরি পার গ্রাম মনে থাকে জানো। এরপরে যদি বলা হয় মাত্রা, কার মাত্রা? লিন তাপের মাত্রা। মাত্রা কাকে? মাত্রা কি হবে? লিখে নাও, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। রেসপন্স করো, বোঝা গেল হ্যাঁ কি না? গেছে বোঝা? লিন তাপ সম্বন্ধে ডাউট ক্লিয়ার? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। হয়েছে? চলো দেখো, আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি পরপর। এর পরের যে টপিক আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে তাপীয় প্রসারণ, যেটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট নোট ডাউন করো, তাপীয় প্রসারণ। এটাই আমাদের শেষ টপিক এই চ্যাপ্টারের, তাপীয় প্রসারণ। দেখ, আমরা কি জানি যে কোনো পদার্থ, সে কঠিন তরল গ্যাস যে অবস্থায় থাকুক না কেন, তাপ প্রয়োগ করলে তার আয়তন প্রসারণ ঘটে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে, নর্মাল ক্ষেত্রে আয়তনের প্রসারণ ঘটে। ঠিক আছে, তাহলে এই তাপীয় প্রসারণটা অবস্থার ভিত্তিতে আমরা কিভাবে ভাগ করতে পারি? তাহলে নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নাও, কঠিনের প্রসারণ, কঠিনের প্রসারণ। তারপর নোট ডাউন করবে তরলের প্রসারণ, তরলের প্রসারণ। তারপর নোট ডাউন করবে গ্যাসের প্রসারণ। কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ। কঠিনের প্রসারণ, দেখো কঠিন বলতে তার একটা নিশ্চয়ই একটা প্রপার দেখতে রয়েছে, অর্থাৎ জ্যামিতিক একটা আকৃতি রয়েছে। জ্যামিতিক আকৃতি যদি ত্রিমাত্রিক হয়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। তাহলে প্রথমেই যে প্রসারণ ঘটে এই কঠিনের ক্ষেত্রে, তাকে বলতে পারি দৈর্ঘ্য বরাবর যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্য প্রসারণ। হ্যাঁ কি না? ক্ষেত্র বরাবর যদি, ক্ষেত্রফল বরাবর যদি বৃদ্ধি ঘটে, তাকে বলা যায় ক্ষেত্র প্রসারণ। হ্যাঁ কি না? আর আয়তন বরাবর, কোনো কঠিনের তো আয়তন থাকেই, আয়তন বরাবর প্রসারণটা কি বলা হয়? আয়তন প্রসারণ। মনে থাকে জানো? হ্যাঁ কি না? তাহলে কঠিনের এই তিন ধরনের প্রসারণ লক্ষ্য করা যায়। হচ্ছে তরলের প্রসারণটা কিভাবে হয়? ইন্টারেস্টিং ব্যাপার। দেখ, তরলের প্রসারণ হয় দুভাবে। কি কি? একটা হয় প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। আর একটা হয় আপাত প্রসারণ। ওকে, একটা প্রকৃত প্রসারণ আর একটা আপাত প্রসারণ। মনে থাকে জানো? ঠিক আছে, এরপরে গ্যাসের ক্ষেত্রে কি হয়? এই গ্যাসের ব্যাপারটা পুরোপুরি বয়েল চার্লসের সূত্রে আমরা চলে যাব যখন গ্যাসের আচরণ করব। তবু এখানে একটু বলে রাখা প্রয়োজন, এরও দু ধরনের প্রসারণ ঘটে। কি কি দু রকম প্রসারণ? প্রথমে নোট ডাউন করে নাও, স্থির চাপে আয়তন প্রসারণ। একটাকে ফ্যাক্টরের উপর রেসপেক্ট করে আর একটা ফ্যাক্টরের পরিবর্তন হচ্ছে। দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে চাপ, একটা আয়তন। তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। আর একটা কি হবে? একটা হবে স্থির আয়তনে চাপের প্রসারণ, স্থির আয়তনে চাপের প্রসারণ। হচ্ছে এইটা কিন্তু মনে রাখার ব্যাপার। তাহলে অ্যাকচুয়ালি ভালোভাবে প্রসারণ আমরা লক্ষ্য করি কার ক্ষেত্রে? আমরা লক্ষ্য করি কিন্তু একমাত্র কঠিনের ক্ষেত্রে। সব থেকে ভালো এটা আমাদের পর্যবেক্ষণ একটা পাওয়া যায় কঠিনের ক্ষেত্রে। তাহলে কঠিনের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণের উপর কিন্তু আমাদের একটু ছোট্ট নোট রেডি করতে হবে। একটা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। ভালো করে শুনবে। তাহলে হেডিং করে নাও কঠিনের প্রসারণ বলে। আচ্ছা, এতটা লেখা হয়েছে প্রত্যেকের? আমার সঙ্গে একটু তাড়াতাড়ি লিখতে হবে। নেক্সট হেডিং করো কঠিনের প্রসারণ বলে। কঠিনের প্রসারণ। দেখো, এই কঠিনের প্রসারণের কি কি ব্যাপার পড়া প্রয়োজন? প্রথমে যেটা পড়ার দরকার আছে, যে এই যে দৈর্ঘ্য প্রসারণ, আমরা জানি যে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি,
উষ্ণতার পরিবর্তন, সরি ভুল বললাম, ক্ষেত্রফলের পরিবর্তন তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ, আর আয়তনের পরিবর্তন আয়ত প্রসারণ। তবে আমাদের এই টপিকের আলোচ্য বিষয় হচ্ছে এই 3 ধরনের প্রসারণের থেকেও 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করা। তাহলে নোট ডাউন করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কি ব্যাপারে আসছে। তারপর নোট ডাউন করবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তারপর নোট ডাউন করবে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা একদম কিন্তু 9-10 এ সামান্য আছে, 11-12 টপিক মেনলি বলা চলে। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা সংজ্ঞা দেওয়া যায় আয়তন বা ক্ষেত্রের সেম সংজ্ঞা। তাহলে কি, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে দণ্ডটির যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্কও বলে। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারলে? আরেকবার বলছি, শুনে নাও, লেখার প্রয়োজন নেই। একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটা পরিমাণ বৃদ্ধি পায়, যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তা ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একে কি দ্বারা প্রকাশ করায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, একে প্রকাশ করায় আলফা দ্বারা। ঠিক আছে, একই সংজ্ঞা কিভাবে বলবো, যে কোনো একক ক্ষেত্রফলের বস্তুর বা পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যতটা পরিমাণ ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাকেই বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আয়তনের ক্ষেত্রেও সেম সংজ্ঞা। একক আয়তনের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, যাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে, আলফা, বিটা, গামা। হ্যাঁ কি না? অসুবিধা নেই, আমি একক মাত্রা সব পরে আলোচনা করছি। বলো, বোঝা গেছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? এর পরে যেটা আমাদের জানার প্রয়োজন, এই যে আলফা, বিটা, গামা বললাম, এদের মধ্যে পারস্পরিক সংজ্ঞা কি, মানে পারস্পরিক সম্পর্ক কি হবে? কে বলতে পারে দেখি? এদের মধ্যে পারস্পরিক আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। সুন্দর সুন্দর, পারফেক্ট, সুন্দর। এইটাই কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে। এবার এরপরে জিজ্ঞেস করতে, মানে আগে লিখে দিই, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এটা একটা সম্পর্ক। এখান থেকে যদি তোমাদের প্রশ্ন দেয় আলফা ইস টু বিটা ইস টু গামা, কি হবে? কে বলবে? 1:2। কি হবে বলো? 1:2:3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1:2:3। দেখো, এইটা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ওকে, এরপরে ভালো করে শুনবে, এই যে 3টে লিখলাম, একটা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এদের একক কি প্রত্যেকটা ক্ষেত্রে একই? অবশ্যই একই। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একক একই, এদের একক আর মাত্রা আমাদের পড়া প্রয়োজন। একক কি হবে? নোট ডাউন করে না, এদের একক হবে যে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। বোঝা গেছে? এগুলো কিন্তু কোশ্চেনের জন্য আসে। অ্যাকচুয়ালি কি, যে পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার বলতে বাই, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর মাত্রা কি হবে? থিটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে এর মাত্রা। এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। কোনো ডাউট থাকলে আমাকে বলো, হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার আর একটা জিনিস আমি চলে যাই আগের পেজে, সেখান থেকে বলে দিলেই বুঝতে পারবে যে আমরা 3টে প্রসারণ গুণাঙ্ক নিয়ে পড়লাম কঠিনের, বাকিগুলো পড়ছি না বলতে জাস্ট আমি পরে উল্লেখ করবো এগুলো তরল আর গ্যাসের চ্যাপ্টারে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ, এর সঙ্গে গুণাঙ্কের ব্যাপার আছে, তাই কি বলবো? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এগুলো আছে তো, প্রত্যেকটা যদি দেয়, বা গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, যাই গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক বলুক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে একক আর মাত্রা অলওয়েজ সেম হবে। কথাটা মনে থাকবে। আমি এটা কিন্তু লিখে রাখো বা মনে রাখো, আমি হয়তো লিখাচ্ছি না, কিন্তু তোমাদের এটা মনে রাখাটা উচিত। হ্যাঁ কি না? রেসপন্স করো। লেখা হচ্ছে। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলো, বা স্থির আয়তনে চাপের চাপের প্রসারণ গুণাঙ্ক বলো, প্রসারণ গুণাঙ্ক থাকা মানেই এর একক মাত্রা এটা হবে। রেসপন্স করতে হবে। বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। চল হ্যাঁ স্যার। দেখ, নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। দেখো, নেক্সট হেডিং করবে, একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে যে তাপের সঞ্চালন। নেক্সট হেডিং করে, এটাই আমাদের শেষ টপিক, তাপের সঞ্চালন। দাঁড়াও, ইরেজ করে নিই। হেডিং করে প্রত্যেকে তাপের সঞ্চালন। আগের দিন বলেছিলাম তাপের সঞ্চালনের কটা প্রক্রিয়া হয়। তাপের সঞ্চালনের কটা প্রক্রিয়া হয় বলা উচিত। তাড়াতাড়ি, কি কি? তিনটে স্যার। তিনটে কি কি? তিনটে কি কি? তাড়াতাড়ি বলো, তিনটে কি কি? স্যার লিনতাপ, সঞ্চালনের পরিবহন, সঞ্চালন বলেছি, লিনতাপ কেন? সঞ্চালন যে ও স্যার পরিবহন পরিচালন আছে। হ্যাঁ, আর একটা পরিবহন পরিচালন, ঠিকই বলছো, বলো। বিকিরণ। আর বিকিরণ। বিকিরণ নোট ডাউন করে নাও প্রথমে। বিকিরণ। পরিবহন খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু পরিবহন, পরিচলন, আর হচ্ছে বিকিরণ। পরিবহন, পরিচলন, বিকিরণ। দেখো, বলো প্রত্যেকে, পরিবহন কাকে বলে যারা জানো। যারা জানো না আমি নোট করাবো, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বলো, পরিবহন প্রক্রিয়া কাকে বলে? কি মনে হয় পরিবহন প্রক্রিয়া কি? বলতে পারবে? কারো কোনো আইডিয়া? দেখো, গ্যাসের কঠিন পদার্থের মাধ্যমে, না সরি, ভালো করে শুনে নাও। পদার্থের, গ্যাস কথাটা উল্লেখ করা ঠিক নয়। পদার্থের অণুগুলি স্থান অপরিবর্তিত রেখে উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালন করে তাকে বলা হয় পরিবহন। যারা বাস্তবিক এক্সাম্পল কি বলতে পারি, তুমি একটা একটা কোনো কিছু রুটি বানাচ্ছ, বা কোনো কিছু শিখছো, বা কোনো কিছু অন্য রান্না করছো, তাহলে যে অংশটা আগুনের সঙ্গে সংস্পর্শে আছে সেটা তো গরম হচ্ছেই, তার সঙ্গে গোটা অংশটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এই, বা একটা লোহার দণ্ড বা কোনো ধাতুর দণ্ডকে আগুনের মধ্যে দিয়েছো, যেটা আগুনের মধ্যে সেটাও গরম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি যেখানে হাতে ধরে আছি সেটা উষ্ণ হয়ে উঠছে। এটাকে বলা হয় পরিবহন। কথাটা মনে থাকবে। তাহলে পরিবহনের প্রথম একটা পয়েন্ট নোট ডাউন করা প্রয়োজন, যে জড় মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ কিনা? জড় মাধ্যম ছাড়া কিন্তু এটা পসিবল হয় না। পরিচলন কাকে বলে? পরিচলন মানে কি, যে পদার্থের অণুগুলি নিজেরাই যখন উষ্ণতর মাধ্যম থেকে শীতলতর মাধ্যমের দিকে তাপকে নিয়ে চলে যায়, তখন কি বলা হয়? পরিচলন। হ্যাঁ কিনা? যেমন, ভালো করে শোনো, একটা তুমি কোনো জল ফোটাচ্ছ, জলে একটা কোনো পাত্রে জল নিয়েছে, জলটা ফোটাচ্ছ, তলায় তাপ দিচ্ছ। প্রথমে তলারটা গরম হচ্ছে, সে তলারটা গরম হয়ে ওপরে আসছে, আবার নিচের দিকে যাচ্ছে, রোটেশন তৈরি হচ্ছে, হতে হতে গোটা অংশটা গরম হয়ে যাচ্ছে, সমান গরম হয়ে যাচ্ছে। বলতে পারবো না একটা টাইম পরে যে নিচের দিকে জলটা বেশি গরম, ওপরের দিকেরটা কম কম গরম, না, সবটাই হয়ে যাচ্ছে, নিজেরাই করে নিচ্ছে। এখানেও কি, এখানেও জড় মাধ্যমের প্রয়োজন। ওকে, এখানেও জড় মাধ্যমের প্রয়োজন। বিকিরণ কাকে বলে, বা রেডিয়েশন কি? বিকিরণ বলতে কি বুঝবো আমরা? তাপ যখন শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যম মানে কি, এখানে মাধ্যমের প্রয়োজন নেই। হ্যাঁ কিনা? বিশেষ করে জড় মাধ্যমের প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। এর প্রথমে সংজ্ঞাটা শুরু হবেই যে এই মাধ্যমের ব্যতীত। তাহলে তাপ যখন শূন্য মাধ্যমে বা মাধ্যম থাকলেও তার কোনো অণু পরমাণুকে উত্তপ্ত না করে সঞ্চারিত হয়, তখন তাকে
বিকিরণ পদ্ধতি বলে। মনে থাকবে? হ্যাঁ কি না? এরপরে যদি পদ্ধতি ওয়াইজ বলা হয়, কোন পদ্ধতিটা সব থেকে দ্রুত, কি মনে হয়? সব থেকে দ্রুত পদ্ধতি কোনটা? বিকিরণ। লিখে রাখো, অতি দ্রুত, কাউকে গরম করার প্রয়োজন নেই বা কাউকে উষ্ণতার পরিবর্তন করার প্রয়োজন নেই, নিজেই কাউকে মাধ্যমকে না করে বেরিয়ে যাবে। আর বাকি দুটো প্রক্রিয়া কিন্তু অত্যন্ত মন্থর প্রক্রিয়া। হ্যাঁ কিনা? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এরপরে এদের যে এগিয়ে যাওয়া, অর্থাৎ একটা তো তাপ গরম করে এগিয়ে যাওয়া, এর কোনো সঠিক দিশা থাকে না, অর্থাৎ বক্ররেখা ভাবে উত্তপ্ত করে। বক্ররেখা মানে কোনো প্রপার দিশাহীন, মানে কে কাকে কখন কিভাবে উত্তপ্ত করবে নিজের অণুগুলো নিজেরাই জানে না। কিন্তু বিকিরণ প্রক্রিয়া অলওয়েজ সরল রেখা বরাবর চলতে থাকে। ঠিক আছে, মনে থাকবে, সরল রেখা বরাবর চলতে থাকে। বাস্তবিক এক্সাম্পলগুলো বুঝতে পারলে, একটা সূর্য থেকে তাপ যখন পৃথিবীতে আসে সেটা কি হয়? বিকিরণ পদ্ধতি। কাউকে উত্তপ্ত করার প্রয়োজনে ডিরেক্ট একদম চলে যাবে, কোনো অনুপরমাণু কোনো মাধ্যমে কাউকে উত্তপ্ত বা উত্তপ্ত না করে ডিরেক্ট সঞ্চালিত হচ্ছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করো, ইয়েস অর নো। হ্যাঁ কি না? হয়েছে? দেখো, অবশ্যই। এই টপিকটা কিন্তু আমাদের মনে রাখার ব্যাপার। তাহলে গত যে আমি তাপের ক্লাস স্টার্ট করেছিলাম সেখানেও অনেক কিছু আলোচনা ছিল, আজকের আলোচনাটা আরো বেশি ইম্পর্টেন্ট হলো। তোমরা ভালো করে টপিকটা রেডি করো। এই সপ্তাহতেই আমি ফিজিক্সের শুধু এই টপিক নয়, এই টপিকটা ধরে রেখেই অন্যান্য ফিজিক্সের টপিকের ওপর কিন্তু একটা শুধু ফিজিক্সের এমসিইউ ক্লাস নেব। এমসিইউ ক্লাস কিন্তু মিস করো না, বুঝতে পারলে? অনেকেই এখনো ম্যাথ পরীক্ষা দাওনি, যারা ম্যাথ পরীক্ষা দাওনি তারা কিন্তু লিঙ্ক ওপেন রেখেছি, পরীক্ষা দিয়ে নিও। আর যারা পরীক্ষা দিয়েছো, বেশিরভাগের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। অনেকেই ফুল মার্কস পেয়েছো, যেটা কোয়াইট ইমপ্রেসিভ, ভালো লাগলো দেখে। যে ম্যাথের দুটো চ্যাপ্টারের পরীক্ষা নিয়েছিলাম যেখানে বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগই কথাটা উল্লেখ করছি কারণ প্রায় 32 জনের মধ্যে 14-15 জনই ফুল মার্কস পেয়েছো, এটা খুব একটা ভালো সাইন আর কি। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই। ফার্স্ট পেজটা একটু দেখাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানটা ফার্স্ট পেজ, আর সেকেন্ড পেজটা একটু এটা দেখান কি সেকেন্ড আছে? পেজ, ও, এটা থার্ড আর পেজ। থার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর লাগবে না। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।